আহ! আউচ! আস্তে! কপালের ক্ষতে সামিয়া ওষুধ লাগিয়ে দেওয়ায় হেসে উঠল সাইবান। অসন্তুষ্ট দৃষ্টিতে ছেলেকে একবার দেখে সামিয়া পুনরায় নিজের কাজ বহাল রাখলেন। গতকালের ব্যান্ডেজটা খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে তিনি বলে উঠলেন, আমাদের বাসাটা কি হঠাৎ স্লিপারি হয়ে গেল, যেখানে সেখানে শুধু পিছলে যাস? আহ মম, লাগছে লাগছে, লাগাই উচিত। দিবাস্বপ্ন দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নামছিলি নাকি? 25 বছরের একটা ধাড়ি ছেলে, জীবনের এতগুলো বছরেও একবারও এদিক সেদিক কোথাও পা হড়কে পড়ল না। সে আজকাল শুকনো মাটিতে আছাড় খায়। সুগন্ধা না দেখলে আমার কাছে আসতি বলে তো মনে হয় না। ওই দুর্গন্ধ যত নষ্টের গোড়া, ওটাকে বিয়ে শাদি দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ, তারপর উঠতে বসতে হুকুমের ছড়ি ঘোরাবি কার উপর? বিয়ে শাদি সৃষ্টিকর্তার দান, তাছাড়া ভালো ছেলে পাওয়ার ব্যাপার আছে। ওদের মধ্যে তো আবার কাস্ট কুস্টি কত কিছু মেলানো লাগে। আগে পড়ালেখা শেষ করুক মেয়ে, পরে ওই সব চিন্তা ভাবনা করা যাবে। সাইবান আর একটাও কথা বলল না, গোমরা মুখ করে বসে থেকে সামিয়াকে কাজ করতে দিল। নিজের কাজে সন্তুষ্ট হয়ে সামিয়া অবশেষে সরে দাঁড়ালেন। ছেলের গাল ফুলানো মুখটা দেখে তার ঠোঁটে হাসি খেলে গেল। কিরে ব্রো, অ্যাংরি বার্ড হয়ে বসে আছিস কেন? তোমার কি ব্রো, তুমি যাও, তোমার হাসপাতালে যাও। শুধু যাও কেন? ওখানে তাঁবু টানিয়ে আস্তানা বানিয়ে নিতে পারো না? কষ্ট করে ওই 1-2 ঘন্টার জন্য বাড়িতে না আসলেই তো চলে। ও, এজন্য রাগ করেছে চ্যাম? মম বেশি বিজি আজকাল, তাই না? ছেলের পাশে বসে পড়লেন সামিয়া। প্রায় দিন 15 যাবৎ হাসপাতালে ভীষণ চাপ যাচ্ছে। সামনে একটা আন্তর্জাতিক সম্মেলন আছে। বিদেশ থেকে বেশ নামিদামি কয়েকজন ডাক্তার আসবেন। সব কিছুর আয়োজন এবং রোগী দেখায় আজকাল তার বাসায় ফেরা প্রায় হয় না বললেই চলে। হাসপাতালের কাছেই তার ছোটবেলার এক বান্ধবীর বাড়ি। বেশি দেরি হলে মাঝে মধ্যে বান্ধবীর সাথেই থেকে যান। আহম্মদ আসার পর থেকে তার বাড়িতে ফিরে আসার তাড়নাটা অনেকই কমে গিয়েছে। মনটা কেমন অশান্ত। কিন্তু ছেলে মেয়েদের সেসব বুঝতে দিতে চান না, তাই হাসপাতালের বাহানা ব্যবহার করে চলেন। হাত বাড়িয়ে সাইবানের মাথার চুলে বিলি কেটে দিতে লাগলেন তিনি। ছেলেও চোখ বুজে বিড়াল ছানার মতন তার কোল ঘেঁষে শুয়ে পড়ল। এই সময়টা তার ভীষণ প্রিয়, যখন তার চঞ্চল ছেলেটা বাইরের জগৎ ছেড়ে এসে তার কোলে আশ্রয় নেয়। আমি তো ভাবলাম বাড়িতে মানুষ প্রাইভেসি পাবে, কিন্তু দেখছি তো হিতে বিপরীত। তারপর বল ব্রো, আলাদা রুমে থেকে বিবাহিত জীবনের স্বাদ কেমন নিচ্ছিস? সাইবানের শান্ত মুখটা কুঁচকে গেল। জিভে চুপ করে বিরক্তিবোধক একটা শব্দ তুলে সে বলল, জরিনার আম্মা সকিনার জন্য আমি কালকেই ছেলে দেখা শুরু করব। সিসিটিভিটা আমাকে একদণ্ড শান্তি যদি দিত। এভাবে বলছিস কেন? খবর সারিকাও পাচার করে থাকতে পারে। ওই শরীর থেকে চিল মানুষ দুনিয়ায় 2টা নেই। শি ক্যান নট কেয়ারলেস অ্যাবাউট দিস সাংসারিক ঝামেলা। সব দুর্গন্ধই করে। সারাদিন বসে বসে নাগিন সিরিয়াল দেখলে তো এই হবে। সিরিয়াসলি ব্রো, টপিক চেঞ্জ করছিস কেন? মমকে বলবি না? কি হয়েছে? গলার সুর পরিবর্তন করলেন সামিয়া। নরম হলেন ভীষণ। সাইবানের মাথায় বিলি কাটতে লাগলেন। ছেলে তার আর কোনো কথা বলল না, শান্ত হয়ে চুপটি করে রইল। ইরাম কিছু বলেছে সেদিনের ব্যাপারে? অবশেষে মুখ তুলে মায়ের দিকে তাকালো সাইবান। উনি আমাকে বলা কবে ছেড়েছে? সন্দেহ ওনার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। এভাবে বলছিস কেন? তিতলির বাবা মায়ের কাণ্ডে এখনো নারাজ বুঝি? আমি জানি না, আজকাল কথা হয় না। সাইবান কাঁধ তুলে ঠোঁট উল্টে এমনভাবে বলল যেন ইরামের সঙ্গে সে কথাবার্তা বলে না।
এতে তার কিছুই যায় আসে না। অথচ সেই ডোন্ট কেয়ার মনোভাবের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতাটুকু সামিয়া মা বলেই বোধহয় ধরতে পারলেন। বিলি কাটা থামিয়ে ছেলের বুকে হাত রেখে আলতো করে চাপড়াতে লাগলেন সামিয়া, যেন ঘুম পাড়াচ্ছেন। তার নমনীয় কণ্ঠস্বর বাজল সাইবানের কানে। আমি ইরামকে বুঝতে পারছি, তোকেও বুঝতে পারছি, আর আমার মনে হয় তোরা কেউই দোষী না। ইরাম একটা কালো অতীত থেকে বেরিয়ে এসেছে। হুট করেও নতুনভাবে কাউকে জোর দিয়ে বিশ্বাস না করাটা স্বাভাবিক। ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। নিজের আগে সবসময় ওকে ওর বাচ্চার কথাই ভাবতে হচ্ছে। ও চাইলেই এই বাড়ি থেকে চলে যেতে পারবে না, কারণ ওই বাচ্চা। দেখ ভাগ্যের কাছে কতটা অসহায় একটা মানুষ। ওর ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়াটাই নর্মাল। এই যে তুমি মাত্রই বললে তুমি নাকি আমাকেও বুঝতে পারছো মম, তাহলে তোমার সমস্ত কথাই শুধু ওনার পক্ষে সাফাই কেন? সামিয়ার হাঁটু আঁকড়ে ধরে কোলে মুখ গুজে রাখল সাইবান। তার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আই অ্যাম ট্রাইং, ওকে। কিন্তু চেষ্টা তো শুধু একজন করলে হবে না। এক নৌকায় যদি দুজন মাঝি থাকে তাহলে দুজনকেই সমান তালে নৌকা বাইতে হবে। যদি একজনই বাইতে থাকে আর অন্যজন হাল ছেড়ে আয়েশ করে, তাহলে তো নৌকা বেশি দূর এগোবে না। সামিয়া মুখ নামিয়ে ছেলের মাথায় একটা স্নেহের চুমু খেলেন। তারপর তার কানের কাছে গিয়ে মোলায়েম গলায় বললেন, যে কথাগুলো আমাকে বলছিস সেগুলো ইরামকে সরাসরি কেন বলিস না? একটা সম্পর্ক ধরে রাখার মূল ভিত্তি হলো কমিউনিকেশন। একে অপরকে না বোঝাটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো নিজের অনুভূতিগুলোকে সৎভাবে একে অন্যের সাথে শেয়ার না করাটা। ইরাম চাপা স্বভাবের, তাই যোগাযোগটা তোকেই আগ বাড়িয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যদি এরপরও সমাধান না হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু শুরু তো কাউকে না কাউকে করতেই হবে বল। তুমি আর ড্যাডও তো কমিউনিকেশন করো না মম। সাইবান এমন একটা কথা একদম বেখেয়ালে বলবে সামিয়া আশাও করেননি। সম্পূর্ণ জমে গেলেন তিনি। ছেলে তার দিকে তাকিয়ে নেই, কোলে মুখ গুজে আছে। যদি তাকিয়ে থাকতো তাহলে অপরাধবোধ ছাড়া কি ওই চোখের দৃষ্টি দেখতে পারতেন তিনি? কোনো দিন না। সামিয়া ঝট করে পাশ ফিরে তাকালেন। হঠাৎ করেই তার সব শব্দ হারিয়ে গিয়েছে। ছেলেকে তিনি আর কোনো উপদেশ দিতে পারলেন না। যে অপরাধের অপরাধী তিনি নিজে, সেই উপদেশ ছেলেকে কিভাবে দেবেন? মা ছেলে কারোরই আর একে অপরের সাথে কথা বলা হলো না। দুজনেই একদম চুপ করে রইল। অতঃপর সাইবানের ফোন ভাইব্রেট করে উঠল পকেটে। মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে ফোন রিসিভ করল। ওপাশ থেকে কথাগুলো শুনল বেশ মনোযোগ দিয়ে। তার নির্মল চেহারা ক্রমশ তীক্ষ্ণতর হয়ে উঠল। সামিয়া খানিক আশঙ্কা বোধ করলেন। কি হয়েছে? তিনি প্রশ্ন করলেন। সাইবান প্রথমটায় জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। চেয়ারে ছুঁড়ে রাখা নিজের রংচঙে জ্যাকেটটা গায়ে জড়িয়ে রুমের বাইরের দিকে এগোলো। তবে বের হওয়ার আগে পেছন ফিরে সে মাকে জানালো, বখতিয়ারের লাশ পাওয়া গিয়েছে। আমি থানায় যাচ্ছি, খবরটা ওনাকে জানানোর কোনো প্রয়োজন নেই। এইটুকু বলেই সাইবান ঝড়ের গতিতে বেরিয়ে গেল। সামিয়া বিছানায় হতবাক হয়ে বসে রইলেন। উনি বলতে যে ইরামকে বুঝিয়ে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মাথা চেপে ধরলেন তিনি। বুকের ভেতর ভয় ভর করল। এ কোন অশুভ চক্রে জড়িয়ে যাচ্ছে তার পরিবার? নিজের ক্লাস শেষে করিডোর ধরে এগিয়ে যাচ্ছে কায়সান। তখনই পেছন থেকে ডাক ভেসে এলো, কায়সান। ঝট করে ঘুরে তাকালো সে। ছুটে আসছে ইরাম। রমণীর পরনে একটা লাল বর্ণের তাঁতের শাড়ি। ঠিক কটকটে লাল নয়, একদম হালকা শেড, যার কারণে চোখে আরাম পায়।
পরিপাটি করে জড়ানো বস্ত্রটি অন্যান্য দিনের তুলনায় ইরামকে একটু বেশি আকর্ষণীয় করে তুলেছে। লম্বা চুলগুলো খোপা বাঁধা, তাতে আবার একটা বাগানবিলাস ফুল গুজে দেয়া, অসাধারণ লাগছে। পুরোদস্তুর বাংলাদেশি নারী কায়সান ক্ষণিকের জন্য দৃষ্টি ফেরাতে পারল না নিজের। অজান্তেই ইরামের ছুটে আসতে থাকা অব্যয়ে আটকে রইল তার গভীর চোখ জোড়া। ইরাম কাছে এসে থামল, বিরাট করে হাসল। তোমার জন্য সারপ্রাইজ আছে। কায়সান ভ্রু উঁচু করে তাকালো। ইরাম কোর্সের ক্লাস করছে 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এই 1 সপ্তাহে শিক্ষক শিক্ষার্থীর বন্ধনের পাশাপাশি তাদের মাঝে পুরাতন বন্ধুত্বের আবহটা ফিরে এসেছে। উভয় এখন একে অপরকে নাম ধরে তুমি বলে সম্বোধন করে। যদিও ক্লাসের ভেতর সে ইরামের জন্য মিস্টার রুশদি, আর তার জন্য ইরাম মিসেস কিবরিয়া। সম্পূর্ণরূপে ইরামের দিকে ঘুরে দাঁড়ালো কায়সান, শুধালো, সারপ্রাইজ? ইরাম মাথা দুলিয়ে নিজের হাতের ম্যাকবুকটা খুলে দেখালো। স্ক্রিনে তার ফাইবার অ্যাকাউন্টের ছবি। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা কাজের অনুরোধ পেয়েছে সে। ইরাম খানিকটা গর্বিত কণ্ঠস্বরে জানালো, কোর্সের আগেই অ্যাকাউন্ট খুলে আমি অ্যাড দিয়ে রেখেছিলাম, $5 আর্টিকেলের কাজ করে দেব। বেশ কয়েকটা স্যাম্পলও রেডি করে রেখেছি। যেহেতু কলেজ ভার্সিটিতে কম্পিউটারের টুকটাক কাজ শেখা হয়েছিল, একজন যোগাযোগ করেছে। সে আমার থেকে 2টো আর্টিকেল নিতে চায়, $8 দেবে। একসাথে যেহেতু 2টো নিচ্ছে তাই আমি রাজি হয়ে গিয়েছি ডিসকাউন্টে। আমার প্রথম ফ্রিল্যান্সিং কাজ। ব্রিলিয়ান্ট। কায়সানের চোখ জোড়া চকচক করে উঠল। বিস্তৃত হাসি ছেয়ে গেল তার তীক্ষ্ণ শ্যামলা মুখ জুড়ে। ইরাম এক দেখাতেই বলতে পারবে এই হাসি মিথ্যা নয়। অপরের খুশিতে খুশি হওয়ার পবিত্রতম হাসি। কায়সান উত্তেজিত হয়ে ইরামের কাঁধে সাবধানে হাত রেখে বলল, লিসেন গার্ল, আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। এটা সবেমাত্র শুরু ইরাম। দেখো, সামনে আরও কত সফলতা বাকি আছে তোমার জন্য। তোমার প্রথম কাজের জন্য আমার শুভ কামনা। তবে বেশ কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখবে, যেন কোনোভাবেই স্ক্যাম না হয়ে যাও। প্রথমত, অবশ্যই পেমেন্টের একটা অংশ রিসিভ করে তারপরই কাজ দেবে। এর আগে অতি বিশ্বাস করে দিয়ে দেবে না। আর টাকাটাও কিন্তু সরাসরি ব্যাংকে আসে না। তুমি বিদেশ থেকে যেটা অর্জন করবে সেটা দেশের জন্য রেমিটেন্স হিসেব হবে কিন্তু। সো ইরামকে হাজার রকম উপদেশ দিতে দিতে পাশাপাশি হাঁটতে লাগলো কায়সান। ইরামের ভালোই লাগলো। একদম গুরুজনের মতন কোনটা কিভাবে করতে হবে, কোনটা করা যাবে না সেসব বুঝিয়ে দিতে লাগলো কায়সান। মনে মনে ভাবল সে, $8 আহামরি কিছু নয়, কিন্তু এই সূচনাটাই দরকার ছিল ইরামের। প্রায় বাইরের সিঁড়িতে পৌঁছে গিয়েছে দুজনে। কায়সানের ক্লাস না থাকলে সে ইরামকে প্রতিদিন বাইরে গাড়ি অবধি পৌঁছে দেয়। আজও ব্যতিক্রম ঘটেনি। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাসি মুখে সে বলল, তারপর বলো, নিজের প্রথম ফ্রিল্যান্সিং উপার্জন দিয়ে কি করবে? $8 বাংলাদেশি টাকায় 980 টাকার মতন পড়বে। ভ্যাট ট্যাক্স আছে। তুমি কি চাও, তোমাকে কিছু গিফট করি? ইরামের প্রস্তাবে কায়সান হাসল। 1 প্লেট ফুচকা খাওয়ালে কিন্তু কিছুই মনে করব না। তুমি এত লো মেনটেনেন্স। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 1 প্লেট ফুচকা তোলা থাকলো। ইজানের জন্য নতুন বেবি লোশন। আরও একটা জিনিসের কথা ইরামের মাথায় এলো ঠিকই, কিন্তু কায়সানের সামনে সেটা বলল না। গাড়ির কাছে এসে গিয়েছে উভয়। আজ এসেছে নীরব। হাসি মুখে অপেক্ষা করছে সে। ইরাম চোখ উল্টে ভাবল, ঠিক কোন ধরনের শক্ত বন্ধুত্ব হলে বন্ধুর জন্য দিনের পর দিন মানুষ বিনা প্রশ্নে এভাবে হাজির হয়ে যায়।
কায়সানকে বিদায় জানিয়ে নীরবের কাছে গেল ইরাম। তোমারও বিশেষ কোনো কর্ম নেই বুঝতে পেরেছি। এটাই আমার কর্ম। এর জন্য বেতন পাই আপনি জানেন না? একগাল হেসে বলল নীরব। ইরাম সন্দেহের নজরে তাকালো। সত্যি বেতন পায় নাকি মজা করল? মাথা ঘামালো না আর, শুধু দিন গুনছে সে। দেখবে আর কতদিন সাইবান এই চোর পুলিশ খেলা জারি রাখতে পারে তার সাথে। আচ্ছা, বাড়িতে ফেরার আগে একবার সুপার শপে নামবো, চিজ কিনতে হবে। বাড়িতে ছিল না, চিজ পাস্তা বানাবো আজ। তুমিও ইনভাইটেড। আরে ভাবি, আপনি তো জোস। দুজনেই গাড়ির ভেতর উঠে বসলো। কিছুক্ষণ বাদে মাঝ রাস্তায় সুপার শপের সামনে গাড়ি থামালো ড্রাইভার। ইরাম এবং নীরব বেরিয়ে ভেতরে ঢুকলো। বাস্কেট নিয়ে চিজ, পাস্তা আর টুকটাক জিনিস ইরাম নিচ্ছে, ঠিক এমন সময়েই বিপরীত দিক থেকে আসতে থাকা কারো সঙ্গে আসতে ধাক্কা লাগলো তার। ও, এক্সট্রিমলি সরি। ইরাম সরে দাঁড়াতেই খানিক অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তিতলি। একটা কোট ঠেলে আসছিল, পরনে টাইট টপ আর ঢোলা ট্রাউজার। কি যেন চিবোচ্ছে, চুইংগাম বোধ হয়। ইরামকে দেখে চোখে বুঝি তারা ফুটে উঠল মেয়েটার। ও হ্যালো, ভাবিনি আপনাকে এখানে এভাবে দেখতে পেয়ে যাব। জি, আমি টুকটাক কেনাকাটা করতে এসেছিলাম। এইটুকু বলেই ইরাম ইচ্ছাকৃতভাবে তিতলিকে এড়িয়ে যেতে চাইল, কিন্তু পারল না। মেয়েটা তার পিছন পিছনই এলো। দেখা হয়ে ভালোই হলো, আপনাকে কিছু বলার ছিল আমার। ইরাম থামল না। তাক থেকে নামিয়ে জিনিস দেখতে দেখতেই জানালো, বলো। সেদিনের জন্য আমি দুঃখিত। জিনির কাছে সরি বলেছি, কিন্তু আপনাকে বলা হয়নি। জিনি? খানিকটা অবাক হলো ইরাম। এবার ফিরে তাকালো তিতলির দিকে। মেয়েটা মাথা ঝাঁকিয়ে বলল, ও সাইবান। ওর আলাদিন নামটা খুব সুন্দর না? আলাদিনের রূপকথার জিনকে মিলিয়ে ওকে ডাকি জিনি। আফটার অল হি ইজ স্পেশাল। আচ্ছা। শান্তভাবে মোকাবেলা করার চেষ্টা করল ইরাম। নিজের কাজে মনোযোগ দিল। তিতলি বলে গেল, দেখুন, আপনার কাছে অস্বীকার করার কিছুই নেই। এসব বিষয় লুকিয়ে রাখা উচিত না। আমি আগে জিনিকে পছন্দ করতাম, মা বাবাও বুঝতে পারত। এজন্যই তারা ওই দিন সাহস করে আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। পুরোটাই আমার দোষ। কাজের চাপে ওর বিয়ের বিষয়টা শেয়ার করা হয়নি। আমার মা বাবার কোনো দোষ ছিল না। আমি এজন্যই ক্ষমা চেয়েছি এবং চাইছি। তবে আপনি আমার বাবা মায়ের সঙ্গে যে ব্যবহার করেছেন, সেটা কিন্তু বেয়াদবি ছিল। থমকালো ইরাম। তিতলির কথার মাঝে কোনো ভুল নেই। প্রত্যেকটা বাক্যই সত্যি এবং সৎ। এতটা সৎভাবে উপস্থাপন, সূক্ষ্মভাবে ঘটনাগুলো স্তরে স্তরে মস্তিষ্কে সাজানো এক প্রকার ট্যালেন্ট। সেই ট্যালেন্ট তিতলির আছে, সে ভালো মতোই বুঝে গেল। একটা নিঃশ্বাস ফেলল সে। দেখো তিতলি, আমারও ওনাদের সাথে বেয়াদবি করার ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে বাড়ি বয়ে এসে কেউ তোমার হাজবেন্ডকে নিয়ে মন গড়ার স্বপ্ন বললে তুমি কি করবে? মেয়ে হিসেবে ভেবে দেখো, আশা করি বুঝে যাবে। আর আমি আমার অধ্যত্ব স্বীকার করে নিচ্ছি। আমার মাথা তখন গরম ছিল, তাই আমার পক্ষ থেকে তোমার মা বাবাকে সরি বলো। কোনোদিন দেখা হলে আমি নিজে থেকেই বলবো। হাজবেন্ড হাজবেন্ড হিসেবে আদৌ মানেন ওকে? ইরাম এত কিছু বলল, অথচ তিতলি শুধু ওই অংশটুকুই ধরল দেখে সে ভ্যাবাচাকা খেয়ে গেল। ভ্রুকুচকে খানিকটা বিরক্তি এবং চাপা কর্ধ নিয়ে তাকালো। মানে, কি বলতে চাইছো তুমি? এটাই যে বৈবাহিক সম্পর্কে বিশ্বাস না থাকলে কিছুই টেকে না। ইরাম বরফের মতন চেয়ে রইল তিতলির দিকে। তিতলি অবশ্য বেশ স্বাভাবিক।
সে তাক থেকে বেশ কিছু রেডিমেড নাস্তার প্যাকেট নামিয়ে কাটে রাখতে রাখতে বলল, আমি আপনাদের মাঝে তৃতীয় ব্যক্তি, তবুও না বলে পারছি না। আপনি যেমন ভাবছেন যিনি তেমন না। হ্যাঁ, একটু রকচটা চঞ্চল বটে, তবে লয়ালও। ও জানে কিভাবে বাউন্ডারি দিতে হয়। এটাও বুঝতে পারছি আপনার অতীত সম্পর্কে ট্রমা থেকে বেরিয়ে আসাটা কষ্টকর। তবে অনুরোধ থাকবে অতীতের দোহাই দিয়ে বর্তমানকে একই স্টোরি টাইপে ফেলবেন না। অতীত? কি জানো তুমি আমার অতীত সম্পর্কে? আপনার এক্স হাজবেন্ড পরকীয়া করত, রাইট? এজন্যই জিনিকে বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে। মেয়ে হিসেবে আপনার কষ্ট আমি বুঝতে পারছি। আপনার প্রতি পূর্ণ সমর্থনও আমার আছে। তবে আপনার জন্য যেন অন্য কেউ বিনা দোষে কষ্ট না পায় সেই বিষয়টা দেখাও আপনার দায়িত্ব। ইরাম আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। ধারালো চোখে চেয়ে রইল তিতলির দিকে, একটানা বিনা বাক্যে। এমন সময়ই ঘটনাস্থলে উপস্থিত হলো নীরব। সে এতক্ষণ যাবৎ দরজার কাছে দাঁড়িয়েছিল, এখন এসে তিতলির বলা শেষ কথাগুলো শুনে ফেলেছে। দ্রুত এসে উভয় রমণীর মাঝে দাঁড়ালো সে। হাত তুলে তিতলির কাঁধে রেখে সরাসরি গম্ভীর গলায় বলল, ব্যাক অফ ব্রো, এবার বাড়াবাড়ি করছিস। ও, তুইও এখানে? যিনি বডিগার্ডের ডিউটিতে রেখেছে নাকি? শাট আপ তিতলি, একটু বেশি কথা বলিস তুই। নীরবের চোখে স্পষ্ট সতর্ক সংকেত দেখা গেল, তাতে হাত তুলে পিছিয়ে গেল তিতলি। আমি শুধু সাহায্যই করতে চাইছিলাম। নীরব আর পাত্তা দিল না, ইরামের দিকে ফিরল। তার হাত থেকে বাস্কেট নিয়ে ক্যাশিয়ারের দিকে যেতে যেতে বলল, আপনি প্লিজ আসুন ভাবি, দেরি হয়ে যাচ্ছে। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। ইরাম শেষ এক পলক তিতলির দিকে তাকালো, আর একটাও কথা বলল না। হনহন করে হেঁটে চলে গেল। তার হাঁটার ভঙ্গি এবং দুই হাত শক্তভাবে মুঠো পাকানোর দৃশ্যে যে কেউ বুঝতে সক্ষম ভীষণভাবে রেগে গিয়েছে সে। সাইবান ডাইনিং টেবিলে বসেছে। আজকে ভাত খাওয়ার ইচ্ছে নেই তার। সারা সকাল বাইরে ছিল। পিৎজা অর্ডার করেছে সে, সঙ্গে বিশাল বড় কোলা। গ্লাসে কোলা ঢেলে আঙুল মোটকে আয়েশ করে যখন পিৎজায় কামড় বসাবে, ঠিক তখনই বাড়ির ভেতর ঢুকলো ইরাম। সাইবান নিজের জায়গায় জমে গেল। ড্যাব ড্যাব করে চেয়ে রইল, কারণ ইরামকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছে না। চোখের দৃষ্টি ভীষণ উদ্ভ্রান্ত মেয়েটার। কেমন যেন ধোঁয়াশা চোখের মাঝে। শান্ত নির্মল মুখটায় গাঢ় আধার, চলনে তীক্ষ্ণতা। শাড়ি পরা সত্ত্বেও বিন্দুমাত্র কোমলতা নেই। হনহন করে হেঁটে আসছে সে ঘূর্ণিঝড় হয়ে। সাইবানের ভ্রু উঁচু হলো, তবে সে আর কিছুই করার সুযোগ পেল না। হাতের ম্যাকবুকের ব্যাগটা ইরাম ঠাস করে টেবিলের উপর রাখল। তারপরই এগিয়ে এসে হুট করে সাইবানের শার্টের কলার টেনে ধরল। একটা মেয়ের গায়ে এত শক্তি থাকতে পারে, সাইবান আজ ইরামকে না অনুভব করলে কোনোদিন হয়তো টের পেত না। এক ঝটকায় চেয়ার থেকে টেনে তাকে দাঁড় করিয়ে ফেলল ইরাম। ক্ষুব্ধ চোখে চেয়ে গর্জে উঠল, আমার অতীত নিয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? সাইবান হতবম্ব হয়ে পড়ল। চোখ মেলে অসহায়ের মতন তাকিয়ে রইল সে অর্ধাঙ্গিনীর দিকে। ইরাম তার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে উঠল, আমার এক্স হাজবেন্ড পরকীয়া করে। আমার প্রেজেন্ট হাজবেন্ডের সাথে আমার ঝগড়া চলে। এটা বাইরের মানুষ জানবে কেন? কেন জানবে আলাদিন? জবাব দাও। তোমার এত বড় আস্পর্ধা? তুমি আমার অগোচরে ঘরের কথা বাইরে পাচার করো। ইউ ইডিয়েট, ইরেসপন্সিবল, ইম্যাচিউর, ইনসাফারেবল বয়। শাট দ্য ফাক আপ রাইট নাও, সেলফিশ ওয়ান। পাল্টা চিৎকার করে উঠল সাইবানও। দুজনই যেন আজ দুজনার মাথা খুইয়ে বসেছে। ইরাম তাও যা গলা নিচে রেখেছিল, সাইবান একটু নিয়ন্ত্রণে রাখল না।
তার পুরুষালী ধমকের আওয়াজে কিচেন থেকে সুগন্ধা ছুটে এলো। ইজানকে সবে ঘুম পাড়াতে সক্ষম হওয়া সারিকাও দৌড়ে এলো। সামিয়া আজ বাড়িতে ছিলেন। তিনি এমনকি সবসময় আড়ালে থাকা আহম্মদ অবধি নিজের রুমে নির্বাসন ত্যাগ করে হলরুমে চলে এলেন। ইরাম সবাইকে আশেপাশে দেখে আঙুল তুলে সাইবানকে শাসালো। গলা নিচে, একদম নিচে। সাইবানের হাত খপ করে ধরে ফেলল সে। উদ্দেশ্য স্বামীকে টেনে বেডরুমে নিয়ে যাওয়া। সকলের সামনে এসব বলতে ইচ্ছুক নয় সে, না তো ইচ্ছুক পশুর মতন ঝগড়া করতে। কিন্তু সাইবান আজ বোধহয় খুইয়ে বসেছে। এতদিন যাবৎ তার সঙ্গে কথা না বলা, অভিমান করে থাকা, পর্যাপ্ত আগ্রহ এবং যত্নের অভাবে তার মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঝটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল সে। পাল্টা হুঙ্কার দিয়ে ইরামকে সে বলল, মা লাগেন আমার? হ্যাঁ, মা লাগেন আপনি আমার? আমি আপনার বাচ্চা। যখন ইচ্ছা যেখানে ইচ্ছা আপনি আমার মাথার উপর ফাটবেন আর আমি চুপচাপ দেখে যাব, তাই ভাবেন আপনি? ও, তাহলে তুমি সারা বাড়ির মানুষকে শোনাতে চাও, সেটাই তো তোমার স্বভাব। সমাজে কথা ছড়াতে পারো আর বাড়িতে ছড়াবে না। ছড়িয়েছি, বেশ করেছি। আপনার নামে আরও কিছু ছড়ানো উচিত। পাগল হয়ে গিয়েছিস তুই? সামিয়া ছুটে যেতে চাইলেন ছেলে বউয়ের মাঝখানে, কিন্তু সারিকা মাকে চেপে ধরল। ওদের সমস্যা, ইন্টারফেয়ার করো না। আজকে ফেটেছে যখন ফাটতে দাও। সত্যি বলুক অন্তত একে অপরকে। সামিয়া মেয়ের বাহুর মাঝে হতবাক হয়ে দেখতে লাগলেন কাণ্ড, অসহায়ের মতন। পাত্তাও দেয়নি ইরাম কিংবা সাইবানের কেউই। উভয়ই একে অপরের কর্ধে ডুবে আছে। তোমার সমস্যাটা কোথায় আলাদিন? আমি তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? আমাকে মানুষের সামনে নিচু প্রমাণ করে তুমি কি পাও? ঠিক যে যে কথাগুলো আমি তোমাকে বলেছি আজকে সেগুলোরই প্রমাণ পাওয়া গিয়েছে। তুমি বোঝো না? দুধ খাওয়া শিশু তুমি। আমাদের দাম্পত্য জীবনের গোপন কথা তোমার মেয়ে বান্ধবী কেন জানবে? কিসের পরামর্শ দরকার ছিল তোমার? বাসার মা বোনকে যে কথা বলতে পারোনি সেই কথা বলতে গিয়েছ বান্ধবীকে, আর আমি তোমাকে সন্দেহ করলেই দোষ? মাথায় রক্ত চড়ে গেল সাইবানের। শটান করে ঘুষি হাঁকালো সে। আটকে উঠল সবাই। এই বুঝি ইরাম আঘাত পায়? অথচ সাইবানের ঘুষিটা গিয়ে লাগলো সিঁড়ির রেলিংয়ে। চামড়া ফেটে রক্ত গড়াতে লাগলো। দাঁত কিরমির করল সে। দুই পাশের তীক্ষ্ণ সূচালো দাঁতজোড়া বেরিয়ে এলো। তার সুদর্শন চেহারা হয়ে উঠল পাশবিক। সন্দেহ, সন্দেহ, সন্দেহ। আই অ্যাম ফাকিং টায়ার্ড অফ দিস। সাইবানের চোখ জোড়া বুঝি লালচে হয়ে উঠেছে। ঘর ঘর শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। ইরামের সামনে বুঝি কোনো পশুই দাঁড়িয়ে আছে। আমি আপনার কাছে চকলেটের মোড়ক, যাকে চেটে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। অন্যের বেলায় চোখে ঠুলি পড়ে থাকেন, আর আমার বেলায় অনুবীক্ষণের নিচে ফেলে মাপেন। আপনি এত স্বার্থপর কেন ইরাম আপু? ইরাম জবাব দিতে পারল না। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সাইবান আজ থেমে নেই। সে ভেতরে সব কিছু উগরে দিচ্ছে। সত্যি কথা কি জানেন? আমি আপনার মতন স্বার্থপর মানুষ জীবনে দুটো দেখিনি। আমার বান্ধবীর কথা বলছেন? তিতলি? আরে ও তো আমার জীবনে এমন সময় আমার পাশে ছিল যখন আপনার টিকিটাও খুঁজে পাওয়া যায়নি। আপনি তখন নিজের সংসারে নিজের স্বামীর সাথে আয়েশ করছিলেন। আপনি কি বুঝবেন আমাকে, আমার বন্ধুত্বকে, আমার প্রায়োরিটিকে? আপনার শিক্ষা দীক্ষা সব ভুয়া। আপনি জানেন শুধু মানুষকে ব্যবহার করতে। আমাকে বিয়ে করে ব্যবহার করে যাচ্ছেন ইচ্ছে মতো। আমার টাকা, আমার নিরাপত্তা, আমার সব কিছু আপনি আর আপনার ছেলে মিলে লুটে নিচ্ছেন। এরপর সুযোগ বুঝে একটা সময় চলে যাবেন। লজ্জা করে না আপনার? কোনোদিন সংকোচ হয় না? সাই, দ্য হেল!
এবার অতিরিক্ত বলছিস তুই। সারিকা অবধি আর না বলে থাকতে পারল না, তবে সাইবান বোনের দিকে ঘুরে তাকালো না। আহমদ মিয়ার স্ত্রীর পাশে থামে হেলান দিয়ে বিনোদনের সঙ্গে দেখতে দেখতে মন্তব্য করলেন, এটা আজ না হয় কাল হওয়ারই ছিল। তুমি এই পরিণতি ডেকে এনেছ, দেখছো সামিয়া? হাতের মুঠো শক্ত করে ফেললেন সামিয়া। এই মুহূর্তে স্বামীকে আর কিছুই বলতে পারলেন না। তার চোখে অশ্রু টলটল করছে। সাইবান এবং ইরাম কেউই আর পরিবারের জন্য থেমে নেই। ইরাম অবশ্য নিশ্চুপ, কিন্তু সাইবানের একটা কথাও আর মাটিতে পড়ছে না। সে ক্লান্ত। বারবার অতীতের দোহাই দিয়ে সিম্পাতি কামাতে আসবেন না। এই পৃথিবী দয়ালু না, কেউ আপনাকে দয়া করবে না। আমাদের সবারই কোনো না কোনো অতীত আছে। পার্থক্য শুধু আমরা অতীত নিয়ে পড়ে থাকি না। সেখানে আপনি অতীত থেকে বেরি হতে পারছেন না। বিশ্বাস করতে না চাইলে বিয়ে করেছেন কেন? নাচতে নাচতে তো আমি যাইনি আপনার কাছে, অসহায় হয়ে আপনি এসেছেন। আর যখন আমি আপনার সাথে অ্যাডজাস্ট করে নিতে চাইলাম, তখন আপনার সব সন্দেহ শুরু হয়ে গেল। হ্যাঁ, যান, আমি বাইরে প্রেম করি। আপনাকে রেখে বাইরে 5টা 10টা প্রেম করি। তিতলি আমার গার্লফ্রেন্ড। আপনাকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করব। কারণ আপনার মতো বউ থাকা আর না থাকার সমান। ইরাম তাকিয়েই রইল সাইবানের দিকে, নিষ্পলক। সাইবান এখন রীতিমতো কাঁপতে কাঁপতে কথা বলছে। রাগ, দুঃখ, হতাশা সব বাঁধ ভেঙে বেরিয়ে পড়েছে। আপনি আমাকে বিশ্বাস করেন না, এক ফোঁটাও বিশ্বাস করেন না। সারা দুনিয়া বিবস্ত্র হয়ে আমার সামনে ঘুরে বেড়ালেও আমার পরশে আমি একটা আঁচ আসতে দেব না। আমার সেই ক্ষমতা আছে, সেই ধৈর্য, সেই অধ্যবসায় আর সেই শিক্ষা আছে। কিন্তু না, আপনি তো বুঝবেন না। পরকীয়া, বিশ্বাস ভাঙা, এইসব শব্দই তো চিনে নিয়েছেন আপনি, তাই না? আপনার আগের স্বামী আর আমি একই মানুষ আপনার কাছে, স্রেফ জানোয়ার। এই জানোয়ারকে শুধু ব্যবহার করে যান। বিশ্বাস ভরসা করতে হবে না। অতীত নিয়েই থাকুন আপনি, ট্রমাতেই বসবাস করুন। স্বার্থপর মহিলা। সাইবান হাঁপাচ্ছে। তীক্ষ্ণ চোখে চেয়ে সে হঠাৎ করে জমে গেল। ইরামের চোখজোড়া টলটল করছে। অশ্রু জমেছে ঠিকই, কিন্তু উপচে পড়ছে না অদম্য শক্তির জোরে। সাইবান চোখ পিটপিট করল। বুকের ভেতর দামামা বাজল তার। শেষ, শেষ, শেষ। সব কিছু শেষ করে ফেলেছে সে। আমি স্বার্থপর, আমি অবিশ্বাসী, আমি সন্দেহ করি। ঠিকই বলেছ আলাদিন, আমি তেমনই। ইরামের কণ্ঠখানি কাঁপল। সাইবানের সামনে বুঝি তার গোটা দুনিয়া গুড়িয়ে গেল। হাত তুলল সে, কিন্তু ইরামকে ছুঁয়ে দেওয়ার আগেই সেই হাত খপ করে ধরে ফেলল ইরাম। তাকে টানতে টানতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল। বাড়ির প্রত্যেকটা সদস্য স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থাকতে পারল। একটাও বাক্য খরচ না করে ইরাম সাইবানকে সোজা নিজেদের বেডরুমে নিয়ে এলো। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে নিল। সাইবান ভারসাম্য হারিয়ে বিছানায় বসে পড়ল। ফিরে তাকালো। তার মুখোমুখি দাঁড়ালো ইরাম। ডাগর ডাগর চোখে তীব্র ক্ষোভ এবং অশ্রু নিয়ে অত্যন্ত ঘৃণার চোখে দেখল সে সাইবানকে। স্বামী তুমি আমার, তাই আমার শরীর দেখার অধিকার জন্মেছে তোমার? আপু, বিড়বিড় করতে পারল শুধু সাইবান। তারপরই অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। একটানে বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলল ইরাম। জিপার খুলে ঢিলে করে ফেলল ব্লাউজ। সাইবান ঝট করে দৃষ্টি সরিয়ে চোখ বুজে ফেলল। দ্য হেল ইউ আর ডুইং? আমার দিকে তাকাও, তাকাও আলাদিন। ইরামের আদেশে চোখ খুলতে বাধ্য হলো সাইবান। অত্যন্ত সংকোচ নিয়ে মুখ ঘুরিয়ে তাকালো। সেখানেই তার পৃথিবী থমকে গেল। ইরামের কোমরে একটা হালকা ক্ষতের দাগ।
কাপড় সরিয়ে ফেলায় তার উন্মুক্ত উদর জুড়ে লম্বা একটা তীক্ষ্ণ দাগ দেখা গেল, যেন অনেক সময় নিয়ে যত্ন করে মাংস কাটা হয়েছে। বুকের দিকটায় ঢেউ খেলানো এলোপাথারি পোড়ার দাগ, আরও অনেক কিছুই আছে, কিন্তু সাইবান দেখার সাহস পেল না। তার হৃদস্পন্দন থমকে গিয়েছে। ইরামের অশ্রু অবশেষে গড়িয়ে পড়ল। নিজের বুকে হাত চেপে সে বলল, যে পুরুষ নিজের মুখে ভালোবাসার কথা বলতে বলতে শরীরে এই দাগ দিতে পারে, সেই পুরুষ জাতিকে এত সহজে বিশ্বাস করি কি করে? বলতে পারো আমার আলাদিন,